13 সালে আমার একটা মেয়ের সঙ্গে রিলেশন হয়, তখন থেকে আমি ওর সম্পূর্ণ খরচ বেয়ার করি এবং আমি ওকে শহরে রেখে পড়ানো শুরু করি। তো এক পর্যায়ে ওরা বাবা বলে যে এভাবে যদি চলতে থাকে তাহলে তো প্রবলেম, তুমি বিয়ে করো, তোমার ফ্যামিলিকে জানাও, আমরা তোমাদের বিয়ে দিই। তো বাধ্য হয়ে আমার আম্মুকে মানায়, ফ্যামিলিগতভাবে বিয়ে করি এবং বিয়ের এ টু জেড কস্ট আমি তখন দিই। বিয়ে তো প্রপারলি হয়েছে? হ্যাঁ, বিয়ে একদম প্রপারলি, সেই পেপারস আমার কাছে আছে। দেনমোহর কত ছিল আপনার? দেনমোহর ছিল হচ্ছে 1 লাখ। মেয়ের বাসায় সিম্পল অনুষ্ঠান হয়েছিল, সবাই ছিল, ওর কাকারা, চাচিরা বা ওর বোন সবাই ছিল, শুধু আমার বাসা থেকে আমার 2 বন্ধু আর আমার আম্মু গিয়েছিল, আর কেউ না। তো আমাদের সবই ঠিক ছিল, আমি রেগুলার যাইতাম, প্রত্যেক 2 মাস 1 মাস পরে যাইতাম, বা ওকেও আমি ঢাকাতে নিয়ে 5 দিন 7 দিন রাখছি, আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই। এবং একটা প্রাইভেট ভার্সিটি ওকে ভর্তি করছিলাম, সেখানে প্রতি 4 মাস পর পর, সেই স্যারের নাম্বার আমি সব কিছু আনছি, সেখানে প্রতি 4 মাস পর পর 25,000 টাকা করে দিতে হতো, প্রতি 4 মাস পর পর। তারপরে বই কিনা, এবং প্রতি মাসে 5,000 টাকা করে ওর ম্যাচ খরচ, হাজ খরচ, এটা আমার প্রতি মাসে ব্যয় করতে হতো। তো আমি স্টুডেন্ট লাইফ, তখন অনার্স 2nd ইয়ার 3rd ইয়ারে পড়ি, তো আমাকে অনেক টিউশনি করতে, এমন হয়েছে আমি রাত 12টা মধ্যে টিউশনি করছি, কারণ আমার ফ্যামিলি অত ভালো না, আমার ফ্যামিলিকে চলাতে হয়েছে, প্লাস আমার নিজের খরচ, এবং ওকে পড়াচ্ছি ওর খরচ, মানে সম্পূর্ণ খরচ আমার। তো 19 সালে আমার আব্বু নভেম্বরে 2 তারিখ স্ট্রোক করে আব্বু। তো আব্বুর নিয়ে আমি হসপিটালে 4 দিন হয়ে কেটে গেছে, ও আসে না, কাছে লজ্জা করতেছে, তোমার বাসার কেউ জানে না, গেলে কি হবে। পরে অনেক রিকোয়েস্ট করলাম, দেখো এখন যদি না আসো পরে তো আমাকে জানাতে হবে, তখন মানুষ মাইন্ড করবে। তখন ও হচ্ছে আসে একদিন, মানে সন্ধ্যার সময়, সন্ধ্যার সময় আসে 1 ঘন্টা থেকে চলে যায়, 1 ঘন্টাও ছিল না, মানে 1 ঘন্টা থেকে চলে যায়। আমি তখন সবাইকে বলি যে আমার ওয়াইফ, পরিচয় দিয়ে চলে যায়। তারপরে হচ্ছে আপনার 7 দিনের মাথায় আব্বু মারা যায়। আমি আমার আব্বুর মৃত্যুর কথা বলছি, ওর মধ্যে কোনো ফিলিংস নাই, তোর আব্বুরাও কোনো ফিলিংস দেখায় না বা আসে না, আসে আমার আব্বু মারা যায় তার পরের দিন আসে, ওরা সকালে আসে বিকেলে চলে যায়। যে হাজব্যান্ডের বাবা মারা গেছে, ওর দায়িত্ব ছিল না যে আমার পাশে থাকা, বা এখন যে না জানাজানি হয়ে গেছে, এখন ওর কাছেই থাকি। তো আমার তখন একটু সন্দেহ তৈরি হয়, খোঁজ খবর নিয়ে শুনতে পারি একটা ছেলের সাথে রিলেশন করতেছে। তো সেই ছেলেকে আমি দেখি নাই, বা সেই ছেলের সাথে আমার মোবাইলে কথা হয়েছে, আমি ছেলেকে বললাম যে ও ম্যারিড, এই না, এই মিথ্যা কথা, আমি ওর আব্বু আম্মুর সাথে কথা বলছি। আমি তখন আকাশ থেকে বলছি যে তুমি ওর আব্বু আম্মুর সাথে কথা বলছো, মানে ওর আব্বু আম্মুর আমি খরচ দিই মাঝে মাঝে, প্লাস ওর খরচ দিই, আর ওর আব্বু আম্মুর সাথে কি কথা বলছো, কারণ ওর আব্বু আম্মু তো জানে আমার সাথে রিলেশন, বিশেষ করে ওর মা সব জানে। এবং 2 মাস আগে আমার ছোট বোনের বিয়েতে আমার বাসায় আসছিল, 3 দিন ছিল। তখন আমার কেমন লাগে, আমি এটা কি ওর ফ্যামিলি জানে? হ্যাঁ, কচ্ছে ওর মা জানে। তখন আমি প্রথমে ওদের বাসায় যাই, ওরে বাসায় যেই গেছি, ওর আব্বু কথা, কেন তুমি আমার বাসায় আসলা, তোমার সাথে আমার মেয়ে হচ্ছে রাখবো না। তো আমার ভাইরা অনেক বুঝায়, উনি শোনে না, বলছে ঠিক টাইমে ডিভোর্স পেপার পাঠাই দেবো না। তো তারপর আমরা চেয়ারম্যানের সাথে কন্ট্যাক্ট করি, সব কিছু বলি, চেয়ারম্যান তো রেগে যায়। হ্যাঁ, ওই এলাকার চেয়ারম্যান, উনি বলে আপনারা একদিন আসেন। ওর আব্বু একা ইউনিয়ন পরিষদ আছে, চেয়ারম্যান রাগ করে, কয় না আমি একে আনতে পারবো না। তাই আপনি কী চান? কচ্ছে ও এখন লেখাপড়া শেষ করছে, ও যখন গভর্নমেন্ট জব পাবে বা কোনো ভালো জব পাবে তখন ওর হাতে তুলে দেবো, তার আগে আমার মেয়েকে দেবো না ওর সাথে। তখন চেয়ারম্যান বলে ডিভোর্স দেবেন না, এভাবে রাখবেন, আবার বলছেন যখন চাকরি পাবে তখন দেবেন, এটা বিষয়টা কেমন দেখায় না? কচ্ছে কেমন দেখালে ও ডিভোর্স দিয়ে দিক, আমরা দেবো না। তারা আমাকে বলে তুমি কি ডিভোর্স দেবো? আমি বলছি আমি কেন ডিভোর্স দেবো, আমি যদি ডিভোর্সই দিতাম ওকে এত কষ্ট করে মানুষ করতাম, বা ও এত কিছু করছে, আমি তারপর ওকে মেনে নিচ্ছি। যাক, আমারও মিস্টেক ছিল। আপনার মিস্টেক ছিল, এটা কেন মনে হচ্ছে আপনার? আমার মিস্টেক ছিল, আমি ওকে কেন আমার কাছে আনলাম না। বিয়ের বয়স 5 বছর প্রায় হয়ে যাচ্ছে, আমি যদি কাছে আনতো তাহলে এটা হতো না, বা আমি অনেক ব্যস্ত থাকতাম। মানে আমার বললাম না, ওর এত টাকা দিতে হতো, টিউশনি করে কত টাকা করা যায়, সবসময় তার টিউশনি একরকম থাকে না। তো আমার তখন নিজের কাছে খারাপ লাগলো। তখন চেয়ারম্যান বললো ঠিক আছে, আমরা একটা পেপারস করে দিচ্ছি যে যেহেতু মেয়ের বাপ তোমার বাসায় দেবে না, সেও ডিভোর্স দেবে না, তুমি দিব না, তো এই মেয়ের বাপ কখনো দেলমাওয়ারের টাকা বা তোমার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারবে না, সেভাবে পেপারস করে দিচ্ছি আমরা। তখন ওনারা আমার এটা করে দেয়। করার পর আমি চলে আসি, এসে 2 মাস কন্ট্যাক্ট নাই। 2 মাস পরেও আমাকে ফোন দিছে যে আমি তোমার সাথে রেগুলার কথা বলবো, তুমি আমার আব্বু আমাকে বলবো না। আমি কেন? আমি যদি তোমার সাথে কথা না বলি তুমি পড়াশোনা করতে পারবো না, তোমার টেনশন হবে, তুমি সরকারি চাকরি সহজে পাবা না, আর আমি কথা বললে তোমার কিছু হবে না। আর তারপর তুমি যখন চাকরি পাও, আপনার ব্যাপারগুলো শুনে মনে হচ্ছে আপনার সরকারি চাকরিটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল তাদের ফ্যামিলির কাছে। হ্যাঁ, এটাই ছিল। তো বলছে আমি কথা বলবো, তুমি যখন চাকরি পাবা তখন আমার আব্বুকে ম্যানেজ করে আবার আমরা একসাথে হব। তো আমি ওর কথা মতো আমি রেগুলার কথা বলছি, এবং কথা না শুধু, তখন থেকে আবার খরচ দেওয়া শুরু করছি আমি। তখন 1 হওয়ার পরে আমাদের 7 মাস কোনো সমস্যা নাই। তো আমার বাসায় ও আসে, এসে 2 দিন 1 দিন থাকে, ওর বাসায় ও যায়। তো আমাকে বলছে যে
তোমার একটা রিকোয়েস্ট করব, আমি তোমার সাথে থাকতেছি যাচ্ছি, কিন্তু তুমি আমার আব্বুর কাছে কখনো বলবা না। তো বলছে যে আমার আব্বুর সাথে তুমি কোনোই করবা না, কন্ট্যাক্ট করবা না। আমার আব্বু যেদিন নিজে তোমার হাত ধরবে বা ফোন করে বলবে যে আজকে তুমি আসো, সেদিন তুমি আসবা, আমাকে এভাবে ও বুঝায় রাখছে। এর মধ্যে আমি একটা ভালো জব পাইছি বাইং হাউজিংয়ে। আপনার হচ্ছে আমি যেদিন চাকরি পাইছি সে তার পরের মাস থেকে প্রতি মাসে ওকে আমি 10,000 টাকা করে ওর আব্বুর কিস্তির টাকা দিছি, আর ওর হাত খরচের জন্য দিছি আমি 3,000 টাকা। আর ড্রেসের কোনো অভাব নাই, এটা আমি প্রতি মাসে ওরে দিছি, মানে লাস্ট 9 মাস। রোজার ঈদের আগে আমার 1,35,000 টাকা একবারে দিছি, আমি ওকে হ্যান্ড ক্যাশ দিছি। এটা আমি তো গুনে রাখি নাই, আমি 20,000 30,000 এরকম দিতেই আছি। আমি বললাম যে আমার বড় বোনের ছেলের অনুষ্ঠান, যেহেতু আমি এখন ভালো চাকরি করছি, অনুষ্ঠানের সম্পূর্ণ দায়িত্ব আমার, তুমি তাহলে থাকবা, এবার আর না করতে পারবো না। কথা ঠিক আছে। তো 10 এপ্রিল আমি শহরে যাই, ওর সাথে প্রথমে দোকানে যাই, একটা 18,500 টাকার মোবাইল কিনে দিই, 9টা ড্রেস কিনে দিই। আগে বলছে যে আমি তোমার বাসায় যাবো, 7-8 দিন থাকবো, আমার ড্রেস লাগবে অনেকগুলা। আমার সাথে ও মিঠাই নিছে, আমার বাসায় 5 দিন থাকছে। আমার ছোটো দুলাভাই হঠাৎ করে গেছে, এভাবে তো রাখা যায় না। তোর আব্বু ওই যে এতদিন পর ওর আব্বুর কাছে আমার দুলাভাই ফোন দিছে যে নুনু বেগুন ভালো চাকরি করে, তো আপনার মেয়েকে আমরা আনতে যাচ্ছি। কয় আমার মেয়ে নিবা মানে? ওর আব্বু তেরা কথা বলে। আমার দুলাভাই তখন সন্দেহ হয়েছে, কছে তাহলে যে বিয়ে দিয়েছে তাকে ফোন দিই। তখন ওর ছোটো বোনের ওই যে ওই শ্বশুরকে ফোন দিছে, কছে ওই মেয়ের তো 1 বছর 2 মাস আগে বিয়ে হয়ে গেছে। মানে আপনার ওয়াইফ দ্বিতীয় বিয়ে করে তো ফেলেছেই, হ্যাঁ, এবং আমার সাথে সত্ত্বেও আপনার বাসায় আসছে, বাসায় আসে থাকছে, এবং খরচ নিচ্ছে, প্রচুর খরচ নিচ্ছে জমি কেনার। কিছু বুঝতে পারেন নাই না, আমার সাথে আমি যখন ছুটি পাচ্ছি যাচ্ছে, আমি কিভাবে বুঝবো? এখন যেই আমার ভাই বলছেন উন্নবী ও তো বলে বিয়ে করছে অনেক আগেই, আমি তখন বোঝেন আমার কি অবস্থা। আমি তখন কিন্তু চিটাগাং, আমি ওই দিন রাতে যেদিন শুধু সেই দিন আমি চলে আসি। এসে পরের দিন সকালে আমরা লোকজন নিয়ে ওদের শহর বাসায় গেছি, যে ওর কাকাদের বলছে, ওর কাকারা তো ওর আব্বুর মারতে গেছে, বলছে আমরা এর মধ্যে নাই, আমরা তো জানি তোমার সাথে সব কাজ হয়ে গেছে, এই জন্য বিয়ে দিয়েছে। বিয়ে দিয়েছে এটা আমরাও জানি, বিয়ে দিয়েছে। এবং এখানে ওই ছেলে আইছিল, ওই ছেলের ওর যে ওই নতুন বিয়ের কাবিন, সেখানে বয়স দিয়েছে 19 বছর, অথচ ওর বয়স কিন্তু 28 বছর, আর আনম্যারিড লেগছে। তার মানে যার সাথে বিয়ে দিয়েছে সেই ছেলে জানে না ও ম্যারিড। আর 19 সাল থেকে, ও এখানে বলি 19 সাল থেকে এই ছেলের সাথে প্রেম। তার মানে দেখেন আমার সাথে বিয়ে করছে, তখনও সে সম্পর্কে লিপ্ত। পরে ওর চেয়ারম্যান তো সব আমি ডকুমেন্টস দেখালাম, যে দেখেন আমার সাথে কথা বলছে, সব ডকুমেন্টস আমি দেখালাম যে টাকা নিছে এতে। তো তারপরে বলছে যে দুনবী তুমি কি চাও? আমি বলছি আমি চাই, ও যত ভুল করছে করুক, ওনার মেয়ে যদি দেয় আমি নেব। তখন উনি বলে যে আমার মেয়ে যদি তোমার সাথে সংসার করে তুমি নিয়ে যাও, আমার কোনো দাবি নাই। তখন চেয়ারম্যান বললো যে তুমি যা পারো করো, আমরা তোমার পক্ষে আসি। আমরা চলে আসি তখন ওখান থেকে। তো আমার সাথে কিন্তু রেগুলার যোগাযোগ হচ্ছে, তখন পর্যন্ত আমার সাথে রেগুলার যোগাযোগ হচ্ছে। ওরা বলছে যে, ও আমাকে বলতেছে আমি বিয়ের পর 7 দিন ওখানে ছিলাম, আমি ওর সাথে 7 দিন যা থাকার পরে শুনি যে ওই ছেলেও ম্যারিড, ওইটাও আবার গোপন করছে। ও যখন জানেছে এই ছেলে ম্যারিড, তারপর থেকেও আলাদা, প্রায় 7-8 মাস ওই ছেলে থেকে আলাদা। এই জন্য আমি নিতে চাইছিলাম। ওর আব্বু আমাকে এখনও বলে যে তুমি ওয়েট করো, আমি অনেক সব মীমাংসা করার চেষ্টা করতেছি, তো মীমাংসা হয়ে গেলে আমি তোমার হাতে তুলে দেবো। আমার আব্বু এখনও বলে তুমি ওয়েট করো, আমি যদি বেঁচে থাকি তোমাকে আমি ডাকবো, তাই বলে আমাকে। এখনো আপনি চান তাকে বউ হিসেবে পেতে? আমার ফ্যামিলি কেউ মানবে না, কিন্তু আমি ওকে অনেক ভালোবাসি। আমি অনেক ভুলার চেষ্টা করতে কিন্তু পারতেছি নি, কারণ ও যখন ক্লাস 10-এ পড়ে আমি তখন থেকে ওর সাথে আমার সম্পর্ক। আমি যদি ডিভোর্সই দিতাম ওকে, এত কষ্ট করে মানুষ করতাম। যদি তুমি মনে করো যে ওখানে তোমার সংসার করতে ইচ্ছা না, তাহলে আমার কাছে আসতে পারো। আর যদি মনে করো যে ওখানে সংসার করবা, তাহলে তুমি করো, কিন্তু আমাকে সত্য বলো। কারণ আমি তোমার সাথে যোগাযোগ করলে তুমি আমাকে ওয়েটিংয়ে রাখছো, তোমার বাবা ওয়েটিংয়ে রাখতেছে। মানে যেটা বলো সত্য বলো, সংসার করলে আমার কোনো প্রবলেম নাই। তখন আমার যদি কোনো ফ্যামিলি থেকে কিছু করতে বলে সেটা আমি দেখবো, কারণ আমার লাস্ট 9 মাসে তুমি যা করছো এটা কোনো মানুষের সাথে করতে পারে না। কারণ টাকা লাগলে আমি আরও দেবো, সেটা প্রবলেম নাই, কিন্তু একটা মানুষ কিভাবে এটা করতে পারে যে আমার সাথে তুমি এটা কেন করলা? তুমি বিয়ে করলা 1 বছর 2 মাস আগে, তখনই আমার বলতে পারতাম যে আমি বিয়ে করছি, তুমি আমার ভুলে যাও, তুমি তোমার জীবনটা সাজায় নাও, তাহলে আমি সেভাবে করতাম। কিন্তু তুমি তা না করে তুমি আমার সাথে অভিনয় করে গেছো। কারণ তুমি আমাকে একবার বলতে পারতাম যে তাহলে আমি আমার এই 1.5 বছরে আমার লাইফটা ঠিক করতাম না, কারণ এই 1.5 মাসে ঘুরতে ঘুরতে আমার সব চলে গেছে। এখন আমি একদম নিঃস্ব হয়ে গেছি। এখন এই আমার
আমার একটাই কথা, যদি তোমার আব্বু দুদিন আগে আমাকে সেম কথা বলছে, তো আমি যা যেটা চাই সত্য জানতে চাই, কিন্তু তারপরেও যদি তুমি আসতে চাও আমি নেব। আর ওখানে সংসার করলে করতে পারো, কিন্তু আমাকে সত্য কথা বলতে হবে।